তোমরা যখন শুনতে চাইছো সেই অভিজ্ঞতার গল্প, তাহলে বলতে তো হবে। তো ওই ঘটনার সাথে এমন কিছু ভয়ানক অভিজ্ঞতা লুকিয়ে আছে, তা মনে করলে আজও আমার গায়ের রক্ত হিম হয়ে আসে। আমি যে ঘটনাটার কথা তোমাদের বলছি, এটাও তাও বছর 10 আগেকার ঘটনা। ততদিনে আমি সবে সবে কলকাতায় এসে এই বাড়িটায় থাকতে শুরু করেছি নিজের গিন্নিকে নিয়ে। ততদিনে আমার ভব ঘুরে জীবন একটু একটু করে শেষের দিকে বলতে পারো। কিন্তু তার আগের কয়েক বছর যত সাধনা করেছি বা সাধু সঙ্গ লাভ করেছি, তা দিয়ে প্রচুর ক্ষমতা পেয়েছিলাম গো। তখন জানো, মন চাইতো না এই বদ্ধ ঘরে আটকে থাকতে। তবে সংসার জীবনে একবার পা দিয়েছি যখন, বাধা তো পড়তেই হতো। একদিন আমি নিজের বাড়িতে বসে গড়গড়ায় একটু তামাক খাচ্ছিলাম আর কি একটা কথা ভাবছিলাম বসে বসে। এমন সময় বাইরের ঘর থেকে পায়ের শব্দ শুনতে পেলাম। ঠক ঠক করে দুটো ভারী বুটের শব্দ এগিয়ে আসছে এই ঘরের দিকে। যিনি নমস্কার জানিয়ে এসে ঘরে ঢুকলেন, তার মাথায় কোঁকড়া চুল, ফর্সা রং, কিন্তু ওনার চোখের নিচে কালি পড়েছে। আর দীর্ঘদিনের দুশ্চিন্তার জন্য মুখে অবশ্যই তার ছাপ স্পষ্ট। তিনি আমাকে নমস্কার জানিয়ে বললেন, আপনি তারানাথ চক্রবর্তী তো? আমি ইশারায় পাশে রাখা আর একটা তক্ত বসে ওনাকে বসতে বললাম। আমার তখন কিছু ক্ষমতা ছিল, যা আমি নিজের দোষে এখন হারিয়ে ফেলেছি। তবে তখন নিজে থেকেই লোকটাকে উদ্দেশ্য করে বললাম, আপনি যে এক মহাবিপদে পড়ে আমার কাছে এসেছেন তা আমি জানি, আর আপনি আমায় সঙ্গে করে গ্রামে না নিয়ে গিয়ে ছাড়বেন না তাও আমি জানি। বেশ, আমি আপনাকে আশ্বাস দিলাম, এই বিপদের দিনে আপনাদের গ্রামের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। ঠাকুরমশাই, আপনার ব্যাপারে যা যা শুনে এখানে এসেছিলাম সব সত্যি হয়ে গেল। আপনি আমায় প্রথমবার দেখেই কিছু না জেনেই আমাদের অবস্থার কথা বুঝে গেছেন। আপনি আপনি সত্যিই ক্ষমতাবান মানুষ ঠাকুরমশাই। আপনি আমার ব্যাপার জানেন কিভাবে? লোকটার কথার মধ্যে কেমন যেন একটু ওপার বাংলার টান আছে। তিনি বললেন, আপনার ওই নিবারণ সান্যালের কথা মনে আছে? ওর মেয়েকে আপনি যে বিপদ থেকে বাঁচিয়েছিলেন, ওর কাছ থেকেই তো আমাদের জমিদার মশাই রথীন্দ্র নারায়ণ রায় আপনার খোঁজ পান। আর আপনার ক্ষমতা নিয়ে প্রথমে আমার সন্দেহ থাকলেও হ্যাঁ, এখন এখন তা দূর হয়ে গেছে ঠাকুরমশাই। ওহো আচ্ছা, বুঝলাম। এখন আপনি আমাকে এই বিপদের কথা সব খুলে বলুন, যা যা জানেন প্রথম থেকে, কিচ্ছুটি বাদ দেবেন না কিন্তু। আমি আসছি ওই বর্ধমানের এক প্রত্যন্ত গ্রাম থেকে, যার নাম মধুগঞ্জ। আমার নাম রামলাল বারিক। আমি ওই জমিদার মশাইয়ের নায়েব। তাও এই 20 বছর এই নায়েবের কাজ করছি জমিদার পরিবারের হয়ে। আমাদের গ্রামের আধা মানুষ এখনো চাষা, সবাই কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। পাশের বেশিরভাগ জায়গায় ওই জমিদারি উঠে যাওয়ার পরও এখানকার সাধারণ চাষা মানুষরা জমিদার বাবুর ওপর খুবই নির্ভর করে। এখনো এখনো তারা জমিদার বাবুকে খুব মানে। অভ্যেস পাল্টানো খুব কঠিন, জানেন তো ঠাকুরমশাই। হয়তো এর জন্যই মানুষেরা এখনো জমিদার বাবুকে খুবই ভক্তি শ্রদ্ধা করে। আমাদের বাড়িতে সব ঠিকঠাক ছিল। শরীর সুস্থ, ভাড়ারে ধান, পুকুরে মাছ, পকেটে টাকা পয়সা ও পূর্বপুরুষদের দয়ায় ভালোই চলছিল সবকিছু। কিন্তু হঠাৎ করেই আমাদের গায়ে কি এক অদ্ভুত ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে ঠাকুরমশাই। তা না আমি বলে বোঝাতে পারবো না। এর ভয়ে গ্রামের লোকেরা রাতের বেলা বাড়ির চৌকাঠ পর্যন্ত মারায় না। এই নিয়ে প্রায় 5-5টা সাধারণ মানুষের প্রাণ নিয়েছে ওই বিভীষিকা। আর সে যে কি চায় তাও আমরা বুঝতে পারছি না। সব সময় সবার আতঙ্ক, এই বুঝি কেউ আমাদের মেরে ফেলবে। আর কাল যা হলো তা দেখে আমরা স্থির থাকতে পারলাম না। আমাদের জমিদার মশাই এইসব ব্যাপার, আপনার ওই তন্ত্রবিদ্যা ঠিক ভালো চোখে দেখেন না, কিন্তু বিপদে পড়লে সবাই বাঁচতে চায়। তিনি আপনাকে আসতে বলেছেন, কারণ আমাদের গ্রামে 10 দিন থেকেই না অদ্ভুত এক প্রেতাত্মার আবির্ভাব ঘটেছে।
গ্রাম জুড়ে সেই বিভীষিকা যখন খুশি আমাদের গোয়ালের গরু বাছুর চুরি করছে, আর তাদের ওই ছিন্ন ভিন্ন রক্তাক্ত শরীর পাওয়া যাচ্ছে এদিক ওদিক থেকে। পাশের পুকুরের মাছ সব শেষ হয়ে যাচ্ছে। কিছু তো একটা খারাপ বাসা বেঁধেছে আমাদের গ্রামে। সেটা থেকেই আমাদের আমাদের আপনি রক্ষা করুন ঠাকুর মশাই, কারণ এই বিপদে আমাদের আমাদের সব কিছু শেষ হয়ে যাবে ঠাকুর মশাই। আমাদের ধীরে ধীরে সবকিছু শেষ করে দেবে। কয়েকদিন পর হয়তো সেই অদ্ভুত ভয়ানক প্রেতের জন্যই আমাদের এই সোনার গ্রাম একদম উজাড় হয়ে যাবে। আপনাদের জমিদার বাবুর যখন এই তন্ত্রের প্রতি কোনো বিশ্বাস নেই, তবে আমি কি করতে যাব বলুন তো? বলছি, আমার যাওয়াটা কি উচিত হবে? না না ঠাকুর মশাই, আপনার আপনার ক্ষমতা আমি আগেই দেখেছি। ও নিয়ে সন্দেহ প্রকাশ করার সাহস আমার নেই। কিন্তু কিন্তু আপনি না গেলে পুরো গ্রামকে শেষ করে দেবে ওই অপশক্তি। ঠাকুর মশাই, একমাত্র আপনিই পারেন। হ্যাঁ, একমাত্র আপনিই পারেন আমাদের রক্ষা করতে। ঠিক আছে, আমার আরাধ্যা দেবীও আমায় এই আদেশ দিয়েছিলেন বিপদে পড়া মানুষদের রক্ষা করতে, তাই আমি যাব। কিন্তু কোনো কোনো কিন্তু নয় ঠাকুর মশাই, কোনো কিন্তু নয়। আপনি আপনি আমাদের গ্রামে আসছেন, আর আমাদের জমিদারের মোটর গাড়ি আছে, যে গাড়ি করেই আমি কলকাতায় এসেছি। আর আমি আজ রাতের জন্য কাছে একটা ঘরে উঠেছি। তাই সকালে আপনি তৈরি থাকলেই আমি কাল সকালে আপনাকে নিয়ে গ্রামের দিকে রওনা হতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এখন এখন শুধু আপনার সম্মতি থাকলেই হলো। আমি তখন মাথা নেড়ে জানিয়ে দিলাম যে আমার সম্মতি আছে। ওনার মুখে তখন যেন একটা হাসি ফুটে উঠল। তিনি বললেন, ঠাকুর মশাই, আমি এখন আসি কেমন? কাল কাল ঠিক সময় তৈরি হয়ে যাবেন। সকাল সকাল বেরোলে আমরা ওই গ্রামে দুপুর হওয়ার মধ্যেই পৌঁছে যাব। উনি আমায় নমস্কার জানিয়ে বেরিয়ে গেলেন। পরের দিন সকালে দেখলাম গেটের কাছে এসে একটা পুরনো আমলের বড় গাড়ি দাঁড়িয়েছে। তার ভিতর দিয়েই হাত নাড়ছেন কালকের সেই নায়েব মশাই। আর সেই ড্রাইভার। আমার জিনিসপত্র তুলে দিয়ে পিছনে গিয়ে বসলাম। আর সঙ্গে সঙ্গে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়তেই গাড়ি ছেড়ে দিল। আমি আর নায়েব মশাই এ কথা সে কথা বলতেই থাকলাম। গাড়িতে গ্রামের গল্পই হচ্ছিল অল্প বিস্তর। তো শহরের সেই বড় বড় ইমারতের কাঠামো ছাড়িয়ে যখন বেরোলাম, চোখের সামনে খোলা মাঠ ভেসে উঠল। আমাদের গাড়ির জানলা দিয়ে তখন বেশ ঠান্ডা বাতাস আসছিল। আমরা বুক ভরে বাইরে গ্রামের হাওয়া নিজেদের ভিতরে নিলাম। তোমরা তো শহরের মানুষ বিভূতি, এরকম সুন্দর দৃশ্য আর পরিশুদ্ধ বাতাস সহজে পাও। আমার মন তখন পড়ে রয়েছে বরাবরের মতো বাইরের দিকেই। চারিপাশে তখন প্রকৃতির সৌন্দর্য আমাকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। চারিপাশে তখন শুধু সবুজের সমারোহ। মাঠের চারপাশে শুধু সবুজ আর সবুজ ধানের ক্ষেত দেখা যাচ্ছে। যতদূর চোখ যায় শুধু সুদূর বিস্তৃত বন জঙ্গল আর মাঠ ঘাট। তখন দুর্গাপুজো আসতে আর 1 মাস বাকি, তাই এপাশে ও পাশে শত শত কাশফুল ফুটে থাকতে দেখলাম। আমার চোখ ওই জানলাটির বাইরে যেন অদ্ভুত আরেকটা জগৎকে দেখতে পাচ্ছে। সত্যি সব কিছু যেন স্বপ্নের মতো, আর আমি সেই স্বপ্নের দুনিয়ায় যেন হারিয়ে যাচ্ছি। কিন্তু আমি জানি না যে সেই গ্রামে কি বিভীষিকাময় পরিস্থিতি অপেক্ষা করে আছে আমার জন্য। তার জন্য মনটা কেমন যেন খচখচ করে উঠছে। আমরা দেখতে পেলাম এবারে চারিপাশে গ্রামের দৃশ্য বেশ ভালো মতোই দেখা যেতে লাগলো। ঘড়িতে তখন প্রায় বেলা 12:30 বাজে। নায়েব মশাই বললেন, আমরা পূর্ব বর্ধমানে প্রবেশ করেছি। আর বেশি দূর নয়, ওই 3-4টে গ্রামের পথ বাকি। 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব মধুগঞ্জ গ্রামে। সেটা শুনে আমার মন একটু শান্তি পেল, কারণ বেশ খিদে পেয়েছে। আজ সেই সকালে বেরোবার আগে ভারী কিছু খাওয়া দাওয়া হয়নি। কিছুক্ষণের মধ্যেই গাড়িটা যে পেল্লায় বাড়িটার সামনে এসে দাঁড়ালো, সেটা দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো জমিদার বাড়ি। দোতলা, বেশ বড় ধরনের বাড়ি। বাড়ির চারপাশে ছড়িয়ে রয়েছে এদিকে ওদিকে শুধু নানা ধরনের গাছ, আর সেই গাছগুলোর মাঝে রয়েছে পাথর বিছানো পথ। আমি এবার নায়েব মশাইয়ের সাথে সাথেই বাড়িতে প্রবেশ করতে যাব। ঠিক সেই গ্রামের বাতাসে সেই সময় আমি কিছুর যেন একটা আভাস পেলাম। আমার মনটা হঠাৎ করেই খচখচ করে উঠল। এই ইঙ্গিত যে ভালো কিছু নয় তা আমি বেশ বুঝতে পারছি।
মধুসুন্দরী দেবীর কৃপায় আমি বিপদের আগেই কিছুটা আভাস পেতাম। সেটা যদি তোমরা ক্ষমতা বলতে চাও বলতে পারো। আমি প্রথমে নেমে হাত মুঠো করে তুলে নিলাম সেই জায়গাটার একটু মাটি। তারপর মনে মনে একটা মন্ত্র পড়ে হাওয়ায় ফু দিয়ে মিলিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে মনের ওই অস্বাভাবিক ভাবটা একটু একটু করে কেটে গেল। নায়েব মশাই আমায় এতক্ষণ দেখছিলেন, তারপর বললেন, ঠাকুরমশাই, আপনি কি কিছু অনুভব করছেন এই গ্রামে এসে? আপনার চোখে খারাপ কিছু ধরা পড়ছে কি? এই গ্রামে এসে আমি যে বুঝতে পারছি তাতে কিছু বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়তে চলেছেন আপনারা। তাই চোখ কান খোলা রাখুন, মানুষকে সাবধানে থাকতে বলুন। আমার প্রবেশ এই গ্রামে থাকা অপশক্তি কিছুতেই মেনে নিতে পারবে না। তাই ক্ষতি করেই হোক বা যেভাবেই হোক সে আমাকে এখান থেকে তাড়াতে চাইবে। বেশ সাজানো গোছানো সুন্দর বাড়িটা, চারিদিকে জাঁক জমক আর দামি আসবাবের ছড়াছড়ি। দেওয়ালে বহু জায়গায় ঝুলে রয়েছে বহু হরিণের শিং, হাতির দাঁতের কাজ করা বহু আসবাবপত্র। বসার ঘরে একটা বাঘ ছালও চোখে পড়লো আমার। এই জমিদার বাড়ি অবস্থা যে ভালোর দিকে তা আমি বুঝতে পারলাম। মাথার উপরে ঝাড় লণ্ঠন চোখে পড়লো। এক কথায় বলা যায় সুন্দর সাজানো একটি বাড়ি। আমি বসার ঘরে একটা আরাম কেদারায় বসতেই ওপরের ঘরের দিক থেকে একটা শব্দ পেলাম। সিঁড়ির দিকে তাকিয়ে দেখি সাদা ধপধপে পাঞ্জাবি পরা একজন সৌম্য পুরুষ সেখানে দাঁড়িয়ে আছেন। ওখান দিয়েই ভারী গলায় তিনি বললেন, নায়েব মশাই, উনি এলেন বুঝি? ঠাকুর মশাইকে আমার ঘরে পাঠিয়ে দিন, আমি একান্তে ওনার সাথে কিছু কথা বলতে চাই। ঠাকুরমশাই, মানে কিছু মনে করবেন না, উনি মানুষটা একটু ওরকমই, কিন্তু মনের দিক থেকে না খুব ভালো। হ্যাঁ, আপনি দেখা করে আসেন, আমি ততক্ষণ ওই গিন্নিমাকে বলে আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে আসি, কেমন? আমি তখন ওপরে গিয়ে দেখি সেই জমিদার মশাই ওপরে একটা বড় কাঠের চেয়ারে বসে মনের সুখে তামাক সেবন করছেন। আমায় দেখে উঠে দাঁড়িয়ে বললেন, নমস্কার ঠাকুর মশাই, তা আপনি তারানাথ চক্রবর্তী, তাই তো? বসুন বসুন, পথে আসতে কোনো অসুবিধে হয়নি তো? আপনি ছোটবেলায় একবার জলে পড়ে গিয়েছিলেন তাই না? সাঁতার তো আপনার নিশ্চয়ই জানা ছিল না, তবে সে যাত্রায় আপনি বেঁচে যান। আর আপনার দুই ছেলে, বড় ছেলের জন্ম হয়েছিল বৈশাখ মাসে, তাই তো? আর সামনে একটা বড় বিপদ দেখতে পাচ্ছি আমি, ওটা ছাড়ুন, বাকিগুলো ঠিক তো? তিনি একটু অবাকই হয়েছেন দেখতে পেলাম। আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকলেও আমার ক্ষমতার বিষয়ে এখন ওনার মধ্যে এতটুকু সন্দেহ যে নেই সেটা বেশ বুঝতে পারলাম। আপনি ধন্য ঠাকুর, আপনার ক্ষমতার কথা আমি আগেই শুনেছিলাম, আজ দেখেও নিলাম। নায়েব মশাইয়ের কাছে আপনি হয়তো শুনেছেন যে কি বিপদ এসে পড়েছে আমাদের এই মধুগঞ্জ গ্রামে, কিন্তু আপনি হয়তো জানেন না যে এই বিপদের কারণ একমাত্র আমি। আমার জন্যই এই সমস্ত ঘটনা শুরু হয়েছে। এই কথা কাউকে আমি এতদিন বলিনি, তবে এবার আমায় বলতেই হবে। সর্বমোট 5টা মানুষ এই গ্রামে মৃত্যুবরণ করেছে আমার ভুলের জন্য। তখন ওই ঘটনাকে আমি ততটা গুরুত্ব দিইনি, তবে এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি যে কি বিপদ নেমে এসেছে আমাদের উপর। তার মানে বলতে চাইছেন আপনি জানেন এই বিপদ কেন এই গ্রামে নেমে এসছে? অপেক্ষা না করে আমায় দ্রুত বলুন জমিদার মশাই, কি কি জানেন এই বিপদের সম্পর্কে। কিচ্ছুটি বাদ দেবেন না কিন্তু। ঠাকুর, আপনি হয়তো দেখেছেন যে আমি শিকার করতে খুবই ভালোবাসি। আমার পুরো বাড়ি বাঘছাল আর হরিণের শিঙে ভর্তি। প্রতিবার আমি আর আমার জমিদার বন্ধুরা শিকার করতে অনেক দূরের জঙ্গলে যাই। ওটা আমাদের কাছে এক প্রকার বিনোদন বলতে পারেন। আগের মাসের শেষ দিকেও আমরা এক জঙ্গলে যাই শিকার করতে। সেই দিনটার কথা আমার আজও মনে পড়ে। জঙ্গলের মধ্যে শিকার খুঁজতে খুঁজতে আমরা সারাটা দিন বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। শিকার করা সে এক অন্যরকম অভিজ্ঞতা। ভালো হরিণ না পেলে আমরা শিকার করতাম না। হঠাৎ করেই আমি বনের মধ্যে বেশ দূরে একটা হরিণকে দেখতে পাই। হরিণটা এত সুন্দর ছিল যে আপনাকে বলে বোঝাতে পারবো না। মাথার শিং ছিল দেখবার মতো। দেখা মাত্রই ওটাকে মারার জন্য আমার হাত নিষ্পিস করতে থাকে।
কিছুক্ষণের অপেক্ষা করার পর হরিণটা আমার আওতায় এসে পড়ে। বন্দুক থেকে গুলি ছুঁড়ি আমি। গুলি খেয়েই মাটিতে লুটিয়ে পড়ল সেই হরিণ। আমার মুখে তখন খেলা করছে এক তৃপ্তির হাসি। কিন্তু হঠাৎ করেই আমার বন্দুকের শব্দ শুনে আমাদের দিকে এগিয়ে আসে এক সাধু গোছের মানুষ। দেখে তো বেশ বড় মাপের সাধক বলেই মনে হলো আমার। সেই সাধুর চোখ যেন জ্বলন্ত আগুনের শিখার মতো উজ্জ্বল। সে হরিণটাকে মৃত দেখে ছুটে গেল সেই দিকে। সে মাটিতে বসে পড়ে লুটিয়ে কেঁদে উঠল। তারপর রাগে অভিমানে আমার দিকে তাকিয়ে বলল, তোরা জমিদার হয়েছিস, টাকার অহংকার এতই বেশি যে বিনোদনের জন্য এই সাধারণ জীবগুলোকেও রেহাই দিস না তোরা। আমার সাধনায় বিঘ্ন ঘটিয়েছিস তোরা। আর আমার প্রিয় এই হরিণটাকে যে মেরেছে, আমি তাকে অভিশাপ দিলাম, শেষ হয়ে যাবে তার সবকিছু। যে জমিদারির দম্ভে তুই ওকে হত্যা করেছিস, সেইভাবেই তোর জমিদারি পরিণত হবে শ্মশান ভূমিতে। কেউ বাঁচবে না, কেউ না। আমার অভিশাপ কখনো ভুল হয় না। তুইও মরবি। প্রস্তুত হ জমিদার, প্রস্তুত হ। সেই দিন আমরা মাথা নিচু করে সেখান থেকে চলে আসলেও সেই অভিশাপের কথা আমার মনে দাগ কাটা শুরু করেছিল। কিছুদিন যেতে না যেতেই কিভাবে যেন আমাদের জমিদারির মধ্যে থাকা পাঁচ জন মানুষের মৃত্যু ঘটেছে অদ্ভুতভাবে। রাতের বেলা যেন প্রচণ্ড শক্তিশালী এক জীব এসে ওদের শরীরটাকে নিংড়ে মুচড়ে ঘাড় ভেঙে ফেলে দিয়ে গেছে। যাদের মৃত্যু ঘটেছে তাদের দেহে ছিল না এক ফোঁটাও রক্ত। কি বলবো ঠাকুর মশাই, ওই বীভৎস মৃত্যু দেখলে শরীরের রক্ত হিম হয়ে আসে। আজ সেই সাধুর অভিশাপই যেন ধীরে ধীরে নেমে আসছে আবার এই মধুগঞ্জ গ্রামে। সেই হরিণটাকে তো আমি হত্যা করেছিলাম। সেই সাধুর বক্র দৃষ্টি পড়েছে আমার উপর। কিন্তু কিন্তু আমার যদি কোনো ক্ষতি হতো তবে কোনো দুঃখ আমার থাকতো না ঠাকুর মশাই, কারণ ভুল আমি করেছি। তবে শাস্তি সাধারণ মানুষ কেন পাবে? আমি এই কথাগুলো কাউকে বলতে পারছি না। না এর থেকে বেঁচে বেরোবার কোনো পথ খুঁজে পাচ্ছি। আমার গ্রামবাসীদের আপনি রক্ষা করুন ঠাকুর, যেভাবেই হোক সেই অভিশাপ থেকে রক্ষা করুন আমাদের। ভুল হয়েছে আপনার, তবে আমি দেখছি কি করা যেতে পারে। আগে আমি আজ বিকালে পুরো গ্রামটা একটু ভালো করে ঘুরে দেখব। প্রশ্ন যখন এতগুলো মানুষের প্রাণ নিয়ে, আমি নিজের সব শক্তি দিয়ে হলেও রক্ষা করব। মা সহায় থাকলে আপনি এই বিপদ থেকে উদ্ধার পাবেন জমিদার মশাই। আমি যে এই গোপন কথা আপনাকে বললাম তা দয়া করে আর কাউকে বলবেন না। যদি গ্রামের মানুষ জানতে পারে যে এই বিপদ আমার জন্য এসেছে, তাহলে তাতে আমার সম্মানহানি ঘটবে ঠাকুর মশাই। আর আমার কাছে তখন কোনো পথ থাকবে না। আপনি আমাকে রক্ষা করুন। আমি ওনাকে আশ্বাস দিয়ে উঠে দাঁড়ালাম। তিনি বললেন, চলুন আপনি ঠাকুর মশাই, একটু পরিষ্কার হয়ে আসুন। আমি আপনার জন্য খাবার বন্দোবস্ত কত দূর সেটা দেখে আসছি। এতটা পথ আপনি এসেছেন, নিশ্চয়ই খুব ক্লান্ত। সময় মতো আমার দুপুরে খাওয়ার ডাক পড়লো। সেই খাবার টেবিলে যা সব এলাহি আয়োজন, তা দেখে তো আমি অবাক হয়ে গেছি। কারণ সামনে সাজানো রয়েছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, তার মধ্যে মাছের মাথা দিয়ে বিউলির ডাল, শুক্তো, আরো 3 রকমের ভাজা, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, আর শেষ পাতে খাসির মাংস আর মিষ্টি। চাটনি পাঁপড় তো ওর সঙ্গে আছেই। খাওয়ার টেবিল ছেড়ে উঠে যেতে চাইলেও খাবার যেন ফুরোতে চায় না। তাদের কি বলে জমিদার বাড়ির ভোজ। আমি ততক্ষণে বুঝে গেছি নায়েব মশাই নিজে দাঁড়িয়ে থেকে আমার খাওয়া দাওয়া তদারকি করছেন। তিনি বললেন, জমিদার মশাইয়ের আদেশ কোনো কিছু যেন আপনার এখানে কম না হয়। ওনার ওই হার্ট একটু দুর্বল, তাই তিনি ঘরে একটু বিশ্রাম নিচ্ছেন। আমি খাওয়া দাওয়া শেষ করে আমাকে দেওয়া উপরের দিকে দক্ষিণের ঘরে বসে একটু জিরিয়ে নিচ্ছিলাম। কারণ বিকেলে একটু গ্রামের দিকটা ঘুরে দেখার ইচ্ছা ছিল। একটু বেলা শেষের দিকে যেতেই আমি আর অপেক্ষা করতে পারলাম না, বেরিয়ে পড়লাম গ্রামটা ঘুরে দেখার জন্য। নায়েব মশাই আমার সঙ্গে যাবেন বলছিলেন, তবে আমি বারণ করে দিল। ছোট, এর মধ্যে সাজানো গোছানো একটা সুন্দর গ্রাম এই মধুগঞ্জ। সূর্য ডোবার পর চাষি ভাইরা তখন নিজেদের গরু বাছুর নিয়ে ফিরছে মাঠের দিক থেকে। আমি তখন গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হেঁটে চলেছি।
হঠাৎ করেই আমার মনে একটা অদ্ভুত ব্যাপার দানা বাঁধলো। কারণ একটাই, এই গ্রামে বিকেল হতে চললো, কিন্তু বিকেলে তো বাসায় ফেরা পাখির শব্দ সব থেকে বেশি শোনা যায়। তার বদলে চারিদিকের পরিবেশ কেমন যেন অস্বাভাবিক রকম থমথমে। একটা পাখির ডাকও এলো না আমার কানে। এমন সময় আমি তখন এগিয়ে চললাম এক নাম না জানা ছোট নদীর পাশ দিয়ে। আর একটু এগোতেই চোখে পড়লো গ্রামের শেষ প্রান্ত। আর এটা যে এতটাই ফাঁকা জায়গা, তার অবস্থা দেখেই আমি বুঝতে পারলাম এটা গ্রামের শ্মশান। লোকজন চোখে পড়লো না বটে, তবে চারিদিকে মাটিতে ধূসর রঙের ছাই ছড়াছড়ি, আর এদিকে ওদিকে ছড়িয়ে আছে পুড়ে যাওয়া কাঠের কিছু টুকরো, কিছু ছেঁড়া কাপড় জামাও চোখে পড়লো। তবে ওই দিকে না তাকিয়ে আমি শ্মশানের দিকে বড় গাছ দেখতে পেয়ে সেই দিকেই এগিয়ে গেলাম। আর একটু কাছে গিয়ে এই সন্দেহটা দৃঢ়ভাবে আমার মনে চেপে বসলো। কারণ এই বড় শিমুল গাছটার নিচে এক স্থানে তৈরি করা রয়েছে একটা আসন। এটা যে কোনো সাধনা ক্ষেত্র তা কিন্তু আমি অনুভব করতে পারলাম। আর এর মধ্যে যে এখানে কোনো জীবের বলি হয়েছে তারও নজির স্পষ্ট। আর সেই আসনের কাছে তৈরি করা হয়েছিল যজ্ঞের কুণ্ড। তার কাঠও চোখে পড়লো আমার। আমি বুঝলাম কোনো অসৎ সাধু এখানে বসে পিশাচ আহ্বান করেছিলেন। তাই এই পিশাচের জন্যই মৃত্যু ঘটেছে গ্রামবাসীদের। আর আমার মন বলছে ওই সাধক হয়তো আবার ফিরে আসবে এই গ্রামের ক্ষতি সাধন করতে। আর আমি থাকতে কিছুতেই তা হতে দেব না। একটু একটু করে দিনের আলো ফুরিয়ে আসছিল, তাই আমি জমিদার বাড়ি থেকে ফিরে আসা ঠিক করলাম। বাড়ি ফিরে কাউকে কিছু বললাম না, কারণ ওই আসন বা সাধন ক্ষেত্রের ব্যাপারে জানলে তারা হয়তো আরো বেশি ভয় পাবেন। আমি রাতে জমিদার বাবুর সাথে বসে অনেকক্ষণ কথাবার্তা বললাম। ওই রাতের খাওয়াটা বেশি হয়েছিল, তাই বিছানায় পড়ার সাথে সাথেই আমার ঘুম চলে এলো। আমি তলিয়ে গেলাম এক গভীর ঘুমের দেশে। ঘুমের মধ্যে আমি সেই রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম জানো। স্বপ্নে যেন খুব একটা চেনা স্বর আমায় কিছু বলছে। এ আর কেউ নয়, আমার আরাধ্যা মধুসুন্দরী দেবীর গলা। তিনি যেন আমায় বলছেন, তারানাথ, তারানাথ, আমি এসেছি তারানাথ। হ্যাঁ, তুই ঠিক সন্দেহটাই করেছিস। সেই সাধক যে জমিদারকে অভিশাপ দিয়েছিল সে একজন পিশাচ সাধক তান্ত্রিক। আর যে হরিণ সেই জমিদার মেরে ফেলেছিল সেটা হলো তার প্রসাদী হরিণ। সে নতুন এক ভয়ানক ধরনের পিশাচকে আহ্বান করা শিখছিল, আর সেই হরিণটিকে প্রসাদ হিসেবে অর্পণ করত। তাই সে এতটা ক্রুদ্ধ হয়ে পড়েছিল আর তাই অভিশাপ দিয়ে বসে। তার সাধনা অসম্পূর্ণ থেকে যাওয়ার জন্য সে যে জমিদারের ক্ষতি সাধন করতে উপস্থিত হয় এই গ্রামে। কাল অমাবস্যার রাত আসছে তারানাথ, তাই সেই দিন ওই সাধক আবার ফিরে আসবে সেই সাধন ক্ষেত্রেই, যাতে সে ক্ষতি সাধন করতে পারে জমিদার ও পুরো গ্রামের। আর সেই সাধক এই গ্রামের সাধারণ মানুষগুলিকে পিশাচের খাদ্যরূপে আহ্বান করছে, আর তাই তাদের মৃত্যু ঘটছে। তারানাথ, সেই অসৎ তান্ত্রিক তার কার্যসিদ্ধি অর্জন করলে এই গ্রামে কিন্তু নেমে আসবে মহা বিপদ। তাই তোর কর্তব্য এই সাধারণ মানুষগুলিকে রক্ষা করার। আমি সব সময় তোর পাশে আছি তারানাথ, তোকে সব সময় সাহায্য করব। ভগবানের উপর বিশ্বাস রাখবি, তিনি সব সময় সর্বশক্তিমান। তিনি তোকে এই বিপদের হাত থেকে রক্ষা করবেন আর তিনি পথ দেখাবেন। তবে মনে রাখিস তারানাথ, পিশাচ যদি একবার জাগে সে প্রতিদিন রাতে তার খাদ্য হিসেবে শিকার খুঁজতে আসবেই। আর তার জন্য প্রাণ হারাতে পারে যে কোনো অসহায় মানুষ। ওই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে রক্ষা করিস ওদের তারানাথ। আমি দেবীর উদ্দেশ্যে হাত জোড় করে প্রণাম জানালাম। এইটুকু বলে দেবী মিলিয়ে গেলেন। হঠাৎ করে যেমন স্বপ্নের মধ্যে দেবী দর্শন দিলেন সেইভাবেই চলে গেলেন।
উনি চলে যাওয়ার সাথে সাথেই আমি ধড়পড় করে ঘুম থেকে উঠে বসলাম। ঘুমটা ভেঙে গেল, আর সঙ্গে সঙ্গে আমি এই ঘরেও একটা সুন্দর চন্দন কাঠের সুগন্ধ পেলাম। আর নিজের বিছানার মাথার কাছে একটা জুঁই ফুল পড়ে থাকতে দেখে বুঝলাম, হ্যাঁ, মধুসুন্দরী দেবী সত্যি এসেছিলেন, আর তার জানান দিতেই এই সব তার প্রমাণ। আমি মনে মনে মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানালাম, সত্যটা জানানোর জন্য। সেই রাতে শুয়ে শুয়েই ভাবতে থাকি আমি কিভাবে উদ্ধার করব পুরো গ্রামকে। তবে শেষ দিকে চোখ যেন বুজে এলো। এইটুকু বলে তারানাথ থামল, উঠে বলল, দাঁড়াও দাঁড়াও, আর এক কাপ চা বলে আসি। বলে তিনি উঠে গেলেন। আসলে তারানাথের এটা একটা স্বভাব, যখন দেখবে যে গল্পটা একটু জমে এসেছে এবং শেষের পর্যায়ে, তখনও গল্প বন্ধ করে বাইরে যায় চারিমাকে চা করে আনার জন্য বলতে। আর তখন আমার আর কিশোরীর মনে কি চলছে তা বলে বোঝাতে পারবো না, কারণ গল্পের উত্তেজনাটাই এমন। তাই তারানাথ আসার আগে আমরা দুইজনে একটা করে সিগারেট ধরিয়ে নিলাম। তারানাথ যতই আমাদের সাথে বন্ধুর মতো মিশুক না কেন, আমরা কিন্তু মানুষটার সামনে কোনোদিনও সিগারেট খাই না। তাই এই অবকাশটা তারানাথ নিজেই দেয়। মিনিট খানেক পর ও এলো বাইরে থেকে, একটু গলাটা খাকড়িয়ে কেসে নিল। ভিতরে এসে ঢুকতেই আমি জিজ্ঞেস করলাম, তারপর ঠাকুরমশাই কি হলো বলুন? কোথায় ছিলাম যেন আমি? হ্যাঁ হ্যাঁ, পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো, জমিদার বাড়িতে কিসের যেন একটা শোরগোল পড়ে গেছে। উঠে যখন বাড়ির বাইরে এলাম, দেখতে পেলাম গ্রামবাসীদের একটা জটলা এগিয়ে আসছে এই দিকেই। তারা জমিদার মশাইকে অত্যন্ত করুণ সুরে কিছু একটা বলছে। আমি কাছে গিয়ে দেখলাম ওনাদের মধ্যে বেশিরভাগই কৃষক জাতীয় মান। তাদের মধ্যে একজন হাত জোড় করে বলল, জমিদার মশাই, আর কি বলি বলুন তো, একটা নয়, আজ এই নিয়ে 6 জন মানুষের প্রাণ নিয়েছে সেই বিভীষিকা। আর আজকে আমাদের গ্রামবাসীদের জীবন বিপন্ন হয়ে পড়েছে অজানা এক বিপদে। কিভাবে এই বিপদ থেকে আমরা মুক্তি পাবো তার আলো দেখান আমাদের দয়া করে। আর যে পারা যাচ্ছে না, যদি আপনি এবার কিছু না করেন আমরা এই গ্রাম ছাড়তে বাধ্য হব। প্রাণের ঝুঁকি নিয়ে তো এখানে আর বসে থাকা যায় না। লোকগুলো নিজেদের মতো কথাগুলো বলে চলে যেতেই জমিদার বাবুর বিষণ্ণ মুখটা আমার চোখে পড়ল। তিনি যে অত্যন্ত ভেঙে পড়েছেন তা তার মুখ দেখেই বোঝা যায়। আমি ওনার দিকে এগিয়ে গিয়ে বললাম, বেশ, আপনারা চিন্তার কোনো কারণ নেই, কারণ আমি সেই বিপদের আসল কারণ কি সেটা জানতে পেরেছি। এ কিন্তু এক পিশাচের কাজ, আর তার জন্যই আপনাদের গ্রামের মানুষের এই পরিণতি। সেই তান্ত্রিক আপনাদের গ্রামের উপরে পিশাচ আহ্বান করেছেন, আর সেই পিশাচের অভিশাপই গ্রাস করছে আপনাদের। তবে আমি আমার সমস্তটা দিয়ে আপনাদের রক্ষা করার চেষ্টা করব। পিশাচ কথাটা শোনা মাত্র জমিদার বাবুর মুখে খেলা করে গেল একটা বিভৎস ভয়ের ছায়া। তিনি যে অত্যন্ত বেশি ভয় পেয়েছেন তাই বোঝা গেল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, পিশাচ ঠাকুরমশাই, আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। আপনি এই অভিশাপ থেকে আমাদের গ্রামবাসীদের রক্ষা করুন ঠাকুরমশাই। শুনুন জমিদার বাবু, আমি যে যে জিনিস আনতে বলবো আজই পারলে রাতের আগে জোগাড় করে এনে দিন। আর আজই আমি যজ্ঞে বসবো, কারণ আজই সেই তান্ত্রিক এই গ্রামের ক্ষতি করতে পারে। আপনার যা যা দরকার সব বলে দিন, আমি আমার চাকর বাকরদের দিয়ে আনিয়ে নেব। আপনি বলুন, কিন্তু যে করেই হোক আমাদের এই গ্রামকে আপনি রক্ষা করুন ঠাকুরমশাই। আচ্ছা, কিছু জিনিস আমি এখনই বলে দিচ্ছি, সেটা জোগাড় করুন। বাকি যা পাবেন না তা আমি সঙ্গে করেই এনেছি। আমি বলে দিলাম যে জিনিসগুলো। তার মধ্যে ছিল সাদা তিল, কালো সর্ষে, একটা দাঁড় কাকের পালক, কিছুটা কোনো প্রাণী রক্ত, যজ্ঞ করার জন্য ঘি, আর শেওড়া গাছের শুকনো কাঠ, এই সমস্ত কিছু। আর তার কারণ আজই অমাবস্যার রাত, যা করার এর মধ্যেই করতে হবে। আমি প্রথমে সেই দিনই ছোট মধুগঞ্জ গ্রামটা ঘুরে ঘুরে পুরো গ্রামের বাইরে গঙ্গা জল ছড়িয়ে দিলাম, আর এক বন্ধন মন্ত্র দ্বারা বেঁধে ফেললাম গোটা গ্রাম, যাতে সেই সাধক আর কারো ক্ষতি সাধন না করতে পারে। আর আজই অমাবস্যা, আমি অপশক্তি আহ্বান প্রতিহতকরণ যজ্ঞের আয়োজন করব, যা আমি মাতু পাগলির কাছে শিখেছিলাম বীরভূমের সেই শ্মশান।
আর সেই যজ্ঞ দ্বারা যে কোনো অপশক্তিকে তার উৎসে ফেরত পাঠানো যায়। আর একবার যদি কোনো মহাপিশাচের আহ্বান করা হয়, তাকে ফেরত পাঠানো বা বন্দি করার মন্ত্র আমি জানতাম। অনেক ঘুরে আমি যজ্ঞের জন্য একটা সঠিক জায়গা নির্ধারণ করি। জমিদার বাড়ির পেছনের জমিতে একটা বড় শিমুল গাছ ছিল, তার নিচেই সমস্ত যজ্ঞের প্রস্তুতি নিলাম আমি। আর যা যা জিনিস আনতে বলা হয়েছিল সবটাই জোগাড় করে আনা হলো তাড়াতাড়ি আমার জন্য। তবে সন্ধ্যা হওয়ার সাথে সাথেই এই বাড়িতে একটা অদ্ভুত ঘটনা ঘটে। এই বাড়ির জমিদার গিন্নি তখন উঠোনে দাঁড়িয়ে সন্ধ্যা পুজো দিচ্ছিলেন। হঠাৎ করে তিনি প্রচন্ড জোরে চিৎকার করে ওঠেন। ওনার চিৎকার শুনে বাড়ি শুদ্ধ লোক ছুটে যায় সেখানে কিছু হয়েছে কিনা দেখতে। কিন্তু সেইখানে পৌঁছে সব থেকে অবাক হলাম আমি, কারণ এই ভর সন্ধ্যায় দালানে কে যেন ফেলে দিয়ে গেছে একটা মরা পচা বড় মাছের দেহ। সেই মাছের সাথে সাথেই অনেক পরিমাণে মাছের আঁশও ছড়িয়ে রয়েছে উঠোন জুড়ে। বাড়ির গিন্নিমা তো এইসব ভয়ানক কাণ্ড দেখেই অজ্ঞান হয়ে গেলেন। আমি জানি আর ততক্ষণে বুঝতেও পেরেছি এ কিসের ইঙ্গিত। এটা কোনো সাধারণ ঘটনা নয়। যে বাড়ির ক্ষতি করার জন্য পিশাচকে আহ্বান করা হয়, সেইখানেই ফেলা হয় পচা গলা মাছের মতো জিনিস। তবু আমি বলি যে এটা কোনো বিড়াল বা কুকুরের কাজ। তবে আমার মন বলছে অন্য কথা। আমি জানি সেই তান্ত্রিক ঠিক মাঝরাতে অমাবস্যা তিথি পড়লে তবেই আহ্বান জানাবে সেই পিশাচকে। তাই আগে থেকেই প্রস্তুত ছিলাম আমি। আর আমার মন্ত্র ভেদ করে কোনো অপশক্তি সাহস নেই যে এই গ্রামে ঢোকে, কারণ গ্রাম আমি আগেই বন্ধন মন্ত্র দ্বারা বেঁধে দিয়েছি। তাও জমিদার মশাইকে আমি বলে দিলাম, যাই হয়ে যাক, আজ রাতে গ্রামের কেউ দরজার বাইরে যেন পা না রাখে, সে যাই হোক। সেই দিন রাত নামলো ধীরে ধীরে, নিঝুম অন্ধকারের রাত। আমি সেই গাছতলায় অপেক্ষা করছি সঠিক সময়ের অপেক্ষায়। অপেক্ষা করতে করতে সঠিক সময় এক সময় উপস্থিত হলো। আমি সাদা তিল দিয়ে একটি 5 কোণা বিশিষ্ট তারা অঙ্কন করে তার বাইরে একটা বৃত্ত অঙ্কন করলাম। তারপর পাত্রতে সাজিয়ে রাখলাম সমস্ত জিনিস। সাজিয়ে রাখলাম কাঠ আর এক বাটি রক্ত। রাত গভীর হলো। নিজের আরাধ্যা দেবীকে প্রণাম সেরে এবার আমি যজ্ঞে বসলাম। আমি চোখ বন্ধ করে আমার মন্ত্র পড়তে শুরু করলাম। আর একের পর এক কাঠ আগুনে দিয়ে চলেছি আর ঘি ঢালছি। কাঠ জ্বলার ফটফট শব্দ আমার কানে আসছে আর আগুনে কাঠ পুড়ে চলেছে। এমন সময় কোথা থেকে যেন দূর থেকে শিয়ালের ডাক শোনা গেল। কতক্ষণ সেইভাবে যজ্ঞ করেছি তার হিসাব নেই, কিন্তু প্রায় ঘন্টা খানেক পর আমার চারপাশে যেন এক বিরাট ঝড় উঠল। যজ্ঞ শুরু করার আগে আকাশে মেঘ ছিল না, তাহলে কোথা থেকে এলো ঝড়? চারিপাশে হাওয়ার দাপটে গাছপালার ডাল ভাঙার শব্দ হচ্ছে, আর তার মধ্যে এদিক ওদিক কাঁপিয়ে শোনা যাচ্ছে এক মহা অট্ট হাসি। হাসিটা এতটা ভয়ানক যে গায়ে রক্ত হিম হয়ে যায়। আমি এত ভয়ানক শক্তির সামনে ভয় পাইনি এবং আস্থা হারাইনি, কারণ যে পিশাচ শক্তির আহ্বান করেছে সেই অসৎ সাধক শুধু তার প্রতিশোধ চরিতার্থ করার জন্য। তাকেও হার মানতে হবে শুভ শক্তির কাছে, এইটুকু ছিল আমার বিশ্বাস। রাত যত গভীর হচ্ছে চারিদিকে আরো আরো বেশি নিঝুম হয়ে আসছে। আসলে অমাবস্যার রাত এমনিতেই হয় প্রচন্ড ভয়ানক। অন্ধকারের মধ্যে হঠাৎ যেন আমার নাকে অত্যন্ত একটা পচা গন্ধ এসে ঠেকলো। বোন তখন জানান দিচ্ছে আগাম বিপদের কথা। মনে মনে তখন একটা ভয় আর বিস্ময় মিশ্রিত ভাব ফুটে উঠেছে। আমি জানি সেই ক্ষুধার্ত পিশাচ গ্রামের কাউকে যদি তার খাদ্য হিসেবে না পায়, পাগলের মতো ছুটে আসবে এই জমিদার বাড়ির ক্ষতি করতেই। আর তখন সে সম্মুখীন হবে আমার। চারিদিকে শুধু ছড়িয়ে রয়েছে ঝিঝি পোকার ডাক। হঠাৎ করে এমন সময় দূরে জঙ্গল থেকে ভেসে এলো একদল শিয়ালের চিৎকার। আমি কিছু বুঝে ওঠার আগেই তৎক্ষণাৎ একটা কুৎসিত কালো চেহারার একটা বাড়ি সমান উঁচু অপশক্তির আগমন ঘটে। অন্ধকারে তার শরীরটা যেন মনে হয় এক বিশাল কালো আকৃতির দৈত্যের সমান, আর তার চোখের থেকে আগুন ঠিকরে বের হয়ে আসছে হিংস্র এক লোভী দৃষ্টি, যেন চোখ জ্বলছে ভয়ঙ্কর আগুনের ভাটার মতো। এত ভয়ানক পিশাচ আমি কোনোদিন দেখিনি। এর আগে অনেক পিশাচ পিশাচিনীর সম্মুখীন হয়ে নিজে চোখে দেখেছি আমি, কিন্তু এটা যেন অতি ভয়ানক।
সেই অপশক্তি বারবার করে আঘাত করে ভাঙতে চাইছে আমার সৃষ্টি করা বন্ধন মন্ত্র দ্বারা সৃষ্ট বলয়, যা জমিদার বাড়িটিকে কেন্দ্র করে। কারণ আমি জানতাম আজই এই বাড়ির সবাইকে শেষ করার জন্য পাঠানো ওই পিশাচটিকে। আমি দেখলাম আরেকটু জোর দিলেই হয়তো সেই বলয় দুর্বল হয়ে পড়বে, তাই নিজেকে প্রস্তুত করে নিলাম বড় কিছুর জন্য। ততক্ষণে আমার যজ্ঞ শেষ পথে। মা মহামায়ার নাম করে আমি সঙ্গে সঙ্গে সেই যজ্ঞ কুণ্ডের ভিতর নিক্ষেপ করলাম এক বাটি রক্ত। আগুন নেবার বদলে দাউ দাউ করে জ্বলে উঠল। সেই পিশাচ এগোনোর আগেই তৈরি হয়ে গেল এক বলয়, যা পুরো জায়গাটা জুড়ে এক সুরক্ষা ক্ষেত্র তৈরি করলো। পুরো বাড়ি জুড়ে এখন সেটা অবস্থান করছে। সেই পিশাচ বহু চেষ্টা করলো এই বলয় অতিক্রম করে ঢোকার, একবার নয় বহুবার। সে তখন বারবার প্রতিহত হয়ে আমার দিকে অগ্নি দৃষ্টি এনে তাকিয়ে রইল। আমি বললাম, আমার বিশ্বাস কখনো ভুল হয়নি। আর অশুভ শক্তি জয় হলে যে পৃথিবীর নিয়মের লঙ্ঘন হতো, আর আমি তা হতে দিতে পারি না। ফিরে যা, তুই ফিরে যা। যে তোকে এখানে পাঠিয়েছে তাকে উচিত শিক্ষা দে। আমি তখন নিজের চোখে দেখলাম সেই পিশাচ অট্টহাস্য করতে করতে এগিয়ে যেতে লাগলো আকাশের পানে। ধীরে ধীরে চারিপাশ শান্ত হয়ে এলো। ততক্ষণে ভোর হবে হবে করছে। আকাশে আলোর দেখা পাওয়া যাবে কিছুক্ষণের মধ্যে। আমি নিজের কাজ শেষ করে ফিরে এলাম জমিদার বাড়িতে। আর জমিদার বাবুকে বললাম, আর কোনো ভয় নেই। আপনিও আপনার পরিবারের পুরো গ্রামের মানুষ সবাই নিরাপদ। এখন আর কোনো অপশক্তি আপনাদের কিছু করতে পারবে না। আপনারা নিশ্চিন্তে থাকুন আর ঈশ্বরকে স্মরণ করুন। প্রতিশোধ মানুষকে কতটা নিচে নামিয়ে বিপদে ফেলেন তা আপনি হয়তো বুঝে গেছেন। এবার থেকে জীবনে সব সময় মনে রাখবেন, শিকার আর নয়, বন্য প্রাণীদের রক্ষা করুন। সেটাই আপনার কর্তব্য। আপনি আমাদের বাঁচালেন ঠাকুর। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব তার ভাষা নেই আমার। সবই ঈশ্বরের ইচ্ছা। কিন্তু এবার যে আমাকে ফিরে যেতে হবে, আমার গিন্নি অপেক্ষা করছে বাড়িতে আমার জন্য। আমি চলি। কিন্তু তিনি কিছুতেই আমাকে ছাড়তে রাজি নন, আর প্রচুর টাকা পয়সা দিতে চাইলেন আমায়। সেই টাকা পয়সার ওপর যদি আমার লোভ ছিল না, আমি সামান্য কিছু টাকা নিলাম নিজের রোজগার হিসেবে গিন্নিকে দেখাবো বলে। কিন্তু সেদিনই আমি বাড়ি ফেরার পথে ওনাদের বাড়িতে খবর আসে যে তান্ত্রিক সাধক অভিশাপ দিয়েছিল জমিদারকে, তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে মধুগঞ্জের শ্মশানে। তা কেন ঠাকুর মশাই? উনি তো সাধক ছিলেন, তবে ওনার মৃত্যু ঘটলো কিভাবে? কিশোরী, এই সহজ জিনিসও ধরতে পারলে না? সেই পিশাচ এত ভয়ানক প্রেত, যদি সে তার কাজ থেকে প্রতিহত হয় তবে সে ফিরে গিয়ে হত্যা করে যে তাকে আহ্বান জানিয়েছিল তাকে। তারানাথ গল্পটা বলা শেষ করে হাতে তুলে নিল একটা পাসিং শট। তারপর তাতে আগুন ধরিয়ে দিয়ে রাজার মতো একটা শোক টান দিল আর একটা ধোয়ার কুণ্ডলি পাকিয়ে বাইরে ছাড়ল। আমি এবারে বললাম, ধন্যবাদ ঠাকুরমশাই, এত সুন্দর একটা অভিজ্ঞতা আমাদের উপহার দেওয়ার জন্য। আজ তাহলে উঠি, কেমন? গিন্নি আবার চিন্তা করবে। এসো আবার। আমি আর কিশোরী দুইজনেই বেরিয়ে পড়লাম মটলেনের বাড়ি ছেড়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। সত্যি তারানাথ মানুষটার মধ্যে কিছু তো আছে। তার ওই বন্ধ ছোট অন্ধকার ঘরটা যেন আমাদের জন্য একটা অদ্ভুত জগৎ। যতক্ষণ সেখানে থাকি তখন আমরা বিরাজ করি সেই জগতে, কিন্তু সেই মটলেনের ফুটপাতে এসে সবকিছু শহরের ডামাডোলে যেন ফিকে মনে হয়। আবার পরের ছুটির অপেক্ষা, কবে আবার যাব মটলেনের তারানাথের সেই বাড়ির উদ্দেশ্যে।